যেমন প্রতিদিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব সুন্দর, সুস্থ এবং ভালো আছো। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের রসায়ন বিষয়ের দ্বিতীয় লেকচার নিব। এক্ষেত্রে আমি পড়াবো তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমরা প্রথমে গুণগত রসায়নটা সার্ভে করে নিব, যেখানে কি কি বিষয় আলোচনার আছে। গুণগত রসায়নটাকে আমরা প্রথমে আমি দুটি অংশে ভাগ করে পড়াবো। প্রথম অংশটির নাম হলো পদার্থের গঠন এবং দ্বিতীয় অংশটি হলো বিশ্লেষণীয় রসায়ন। পদার্থের গঠন অংশের মধ্যে রয়েছে পাঁচটি অংশ। একটি হলো পরমাণু, তার কণিকা, পরীক্ষা ও মডেল, তত্ত্ব প্রয়োগ এবং শক্তি স্তরের গঠন, ইলেকট্রন বিন্যাস। এছাড়া দ্বিতীয় অংশ যে রয়েছে বিশ্লেষণীয় রসায়ন। বিশ্লেষণীয় রসায়নে আমাদের আলোচ্য বিষয় হলো বর্ণালী, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ এবং বিভিন্ন ধরনের পৃথকীকরণ ও বিশোধন পদ্ধতি। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। আমি প্রথম লেকচারে পড়াবো তোমাদের পদার্থের গঠনের প্রথম অংশ পরমাণু ও তার কণিকা। পরমাণু ও তার কণিকায় কী কী প্রশ্ন আলোচনা করা হয় তার সারসংক্ষেপ তথা শিকন ফল। এই শিকন ফলগুলো আমি এখন তুলে ধরব। এই শিকন ফলগুলো হলো যে প্রথম শিকন ফল হলো এক, পরমাণু কি। দ্বিতীয় হলো পূর্ব আমরা যে মৌলিক কণিকা কি, উহা কত প্রকার ও কি কি। তাহলে আমরা করব কি, আমরা আজকে আলোচনা করব পরমাণু ও তার কণিকা। এই পরমাণু ও কণিকার মধ্যে কি কি আলোচ্য বিষয় আছে সেইগুলো আমরা এখন আলোচনা করব। তবে তোমরা এই জিনিসটা একটু কি মুখস্থ করে ফেলবেন। প্রথম প্রশ্ন হলো পরমাণু কি, দ্বিতীয় হলো মৌলিক কণিকা কি, উহা কত প্রকার ও কি কি। 3 নম্বর হলো স্থায়ী কণিকার বৈশিষ্ট্য লিখ। 4 নম্বর প্রশ্ন করব আমরা পরমাণুর শ্রেণীবিন্যাস তথা আইসোটোন আইসোবার কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। 5 আলোচনা করব আমরা পারমাণবিক সংখ্যা কি, ও ভর সংখ্যা কি। এগুলো নিয়ে আমরা কথা বলব। তাহলে আমরা প্রথম হিন্টসটা পড়বো হলো কি, যে পরমাণু কি। প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা যাকে আর বিভাজ্য করা যায় না, 1803 সালে জন ডাল্টন এটি প্রমাণ করেন। এর ভিত্তিতে সৃষ্টি হয় পরমাণু বা অ্যাটম। তাহলে পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কোন পদার্থের? মৌলিক পদার্থের। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে পরমাণু বলে। তাহলে পরমাণু আমরা কী পাচ্ছি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন পদার্থ গঠন অনুসারে কয় প্রকার? পদার্থ গঠন অনুসারে 2 প্রকার। একটি হলো মৌলিক পদার্থ আর হলো যৌগিক পদার্থ। যেমন আমরা যদি বলি অক্সিজেন, অক্সিজেন কি পদার্থ? মৌলিক পদার্থ। একে আমরা O2 বলি। পানি কি পদার্থ? পানি হলো যৌগিক পদার্থ। এর অণু হলো H2O, কিন্তু এর পরমাণু কি? পরমাণু নাই। আর মৌলিক পদার্থের এর পরমাণু হলো O। এখন এটা যদি আমি বিভক্ত করি, পরমাণুকে পরিণত করতে চাই, তাহলে পানি ভেঙে গিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন সৃষ্টি হয়, অর্থাৎ অন্য পদার্থে পরিণত হয়। তাহলে এটা হলো অণু। অণু কী কী পদার্থের হতে পারে? মৌলিক ও যৌগিক পদার্থের হতে পারে। কিন্তু অক্সিজেন শুধু কোন পদার্থের হয়? পরমাণু কোন পদার্থের হয়? শুধু
মৌলিক পদার্থের হয়। তাই পরমাণু কাকে বলে? যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে না এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে কি বলে? তাদেরকে পরমাণু বলা হয়। আর পরমাণু পাইলাম, তাহলে পরমাণু কি দ্বারা গঠিত? যেমন আমরা যদি বলি একটা বিল্ডিং কি দ্বারা গঠিত, তাহলে আমরা বলবো ইট সিমেন্ট বালু দ্বারা গঠিত। তাহলে আমরা বলবো যে বিল্ডিংটার উপাদান কি? ইট সিমেন্ট এবং বালু। তবু এই পরমাণুর কিছু উপাদান আছে। পরমাণু যদি কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাহলে এর উপাদান কি? কণার উপাদান কি আরো ছোট হবে? তাহলে সেটা হবে কণিকা। যেমন নাটকের ছোট হলো নাটিকা, তদ্রুপ কণার ছোট কি? কণিকা। তাহলে পরমাণু উপাদান অবশ্যই পরমাণু চেয়ে ক্ষুদ্র, তাই পরমাণু উপাদানকে বলা হবে কণিকা। পরমাণু কোন পদার্থের হয়? মৌলিক পদার্থের, তাই এটাকে বলা হবে মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা কি? সবটাই বোঝা যাচ্ছে। মৌলিক কণিকা হলো পরমাণুর উপাদান। মৌলিক কণিকা হলো পরমাণুর উপাদান। তাহলে মৌলিক কণিকা কি? যে পরমাণু যেসব অতি সূক্ষ্ম উপাদান কণিকা দ্বারা গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। এই মৌলিক কণিকা কত প্রকার? মৌলিক কণিকা মৌলিক কণিকা 3 প্রকার। স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী, আর হলো কম্পোজিট কণিকা। স্থায়ী মানে কি? যে কণিকাগুলো পরমাণু সব পরমাণুর মধ্যে পাওয়া যায়, ব্যতিক্রম হলো হাইড্রোজেন। ব্যতিক্রম হাইড্রোজেন, তাদেরকে কি বলা হয়? স্থায়ী মৌলিক কণিকা বলা হয়। স্থায়ী মৌলিক কণিকা হলো কতটি? 3টি। যেগুলো কি স্থায়ী মৌলিক কণিকা কি? যেগুলো সকল পরমাণুর মধ্যেই পাওয়া যায়, ব্যতিক্রম হাইড্রোজেন। হাইড্রোজেনে নিউট্রন পাওয়া যায় না। তাহলে স্থায়ী মৌলিক কণিকা কয়টি? 3টি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণিকা কি? অস্থায়ী কণিকাগুলো হলো আয়ন, নিয়ন, অ্যান্টি নিউট্রনো, নিউট্রনো, এইগুলো সংখ্যা প্রায় 100। আর কম্পোজিট কণিকা হলো 2টি। এটা হলো মেসন, আয়ন এবং আরো আছে। এটা হলো আলফা কণা, আর হলো ডিউটেরন। এখন যদি পরীক্ষায় আসে যে নিম্নের কোনটি স্থায়ী মৌলিক কণিকা, তাহলে আমরা কি দেখাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে হবে, তাই তো 3টা। যদি বলা হয় কোনটি কম্পোজিট কণিকা, তাহলে আলফা কণা এবং ডিউটেরন কণা। স্থায়ী কণা কয়টি? স্থায়ী কণা হলো 3টি। স্থায়ী কণিকা কয়টি? 3টি। অস্থায়ী কণিকা কয়টি? 2টি। আর কম্পোজিট কণিকা কয়টি? 2টি। আর অস্থায়ী কণিকা কত? প্রায় 100-র মতো, প্রায় 100-র মতো। তাহলে আমরা এখন এই অস্থায়ী কণিকা মুখস্থ করবো। স্থায়ী কণিকা 3টি আর কম্পোজিট কণিকা হলো 2টি। এই 2টি বাদে বাকি সব কণিকা কি? সব কণিকা হলো অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা, বাকি সব কণিকা হলো অস্থায়ী কণিকা। এখন আমরা পড়বো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য। এটি ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। ইলেকট্রনকে এটা কি স্থায়ী কণিকা? ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। এটি ঋণাত্মক চার্জ যুক্ত স্থায়ী কণিকা। এর প্রকৃত ভর 9.1 10⁻28 গ্রাম। এর আধান -1.6 10⁻19 কুলম্ব। এটি কক্ষপথে অবস্থান করে। এটি
আমরা পাঁচটা বৈশিষ্ট্য এখানে আমরা লিখলাম মোটামুটি যে ই দ্বারা প্রকাশ করা হবে। যে ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটি ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। এর প্রকৃত ভর 9.1 10^28 গ্রাম। এর আধান হলো -1.6 10^19 কুলম্ব। এটি কক্ষপথে অবস্থান করে। এখন যদি বলা হয় বলতে ইলেকট্রন কি, ইলেকট্রন কাকে বলে, এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরে যদি আমরা বলি যে পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকাকে ইলেকট্রন বলা হয়। কি, যে পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা যার ভর হলো 9.1 10^28 গ্রাম এবং এর আধান হলো -1.6 × 10^19 কুলম্ব পরমাণুর কক্ষপথে অবস্থান করে এই কণিকাকে ইলেকট্রন বলা হবে। অনুরূপভাবে এখন আমরা লিখব প্রোটন। প্রোটন কি, একে পি দ্বারা প্রকাশ করা হয়। এটি ধনাত্মক চার্জযুক্ত কণিকা। এটি ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী কণিকা। এর প্রকৃত ভর হলো 1.673 × 10^24 গ্রাম। এর আধান হলো 1.6 10^19 কুলম্ব। এটি নিউক্লিয়াসে অবস্থান করে। এটি নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে প্রোটন কাকে বলে, যে পরমাণু ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা যার প্রকৃত ভর হলো 1.673 × 10^24 গ্রাম এবং এর আধান হলো 1.6 × 10^19 কুলম্ব যা পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে, এই স্থায়ী কণিকাকে প্রোটন বলা হয়। এখন আমরা করবো কি, নিউট্রন। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এটি চার্জ নিরপেক্ষ স্থায়ী কণিকা। এর আধান 0, এর আর ভর 1.675 তিনটি স্থায়ী কণিকা পরমাণুর সকল পরমাণুর মধ্যে পাওয়া যায়, ব্যতিক্রম হলো শুধু হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণত একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে, একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে। আর হাইড্রোজেনের অন্য আইসোটোপ যেমন ডিউটেরিয়াম, ট্রিটিরিয়াম এদের ক্ষেত্রে আবার কি বলতো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন তিনটি বিদ্যমান থাকে। এখন কথা হলো যে দেখা যাচ্ছে এখানে যে আমরা তিনটি কণিকার মধ্যে দুইটি কণিকা নিউক্লিয়াসে অবস্থান করে আর একটি কণিকা কক্ষপথে অবস্থান করে। যে কণিকাটি নিউক্লিয়াসে অবস্থান করে, যে কণিকা দুইটি, একটি হলো প্রোটন, প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে, আর হলো নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে কিন্তু ইলেকট্রন কক্ষপথে অবস্থান করে। এখন প্রশ্ন হলো যে পরমাণু তো সকল পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। যদি সকল পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হয় তাহলে আমরা দেখতে পারি যে সোডিয়াম একটি পরমাণু যা কি করে বলেন তো ইলেকট্রন ত্যাগ করে
ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন একটা পরমাণু, সে আবার কী করে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কিন্তু এর উপাদান হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং এর উপাদানও হলো কি বলেন তো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের ধর্মের ভিন্নতা কেমন? আসলে এদের ধর্ম কিসের উপর ডিপেন্ড করে? সবাই কিন্তু সব মৌলিক, পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ রয়েছে, প্রতিটি মৌলিক পদার্থই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। কিন্তু তারপরে দেখা যায় আমাদের যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরকম ভিন্ন ভিন্ন মৌলের সৃষ্টি হয়েছে কেন? এর পেছনে কারণ হলো যে সংখ্যার বা পরিমাণের। যদি একটি প্রোটন থাকে তাহলে সেটিকে বলা হয় হাইড্রোজেন, যদি দুইটি প্রোটন থাকে তাহলে সেটিকে বলা হয় হিলিয়াম, তিনটি প্রোটন থাকলে লিথিয়াম, চারটি থাকলে বোরন, পাঁচটি থাকলে বেরিলিয়াম, ছয়টি থাকলে কার্বন, সাতটি থাকলে নাইট্রোজেন বলা হয়। এর পিছনে কারণ কি? এই যে প্রোটনের সংখ্যা, প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলোর কি নির্ভর করে? মৌলগুলোর ধর্ম নির্ভর করে। এই কারণে বলা হয় এই প্রোটন সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা দুটি সংখ্যা এখানে করব। একটি হলো পারমাণবিক সংখ্যা। কি পারমাণবিক সংখ্যা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক প্রোটন হলো প্রোটন। তাহলে প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আমি পূর্বে বলছিলাম যে নিউক্লিয়াসে দুটি কণিকা বিদ্যমান, একটি হলো প্রোটন আর একটি হলো নিউট্রন। এই প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয় কি? নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা Z = P। কারণ হলো কি? পারমাণবিক সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, তাই Z = P লেখা যায়। আর ভর সংখ্যা N = কি লেখা যায়? তাহলে হলো যে P + N। তাহলে আমরা নিউক্লিয়াসের মধ্যে কয়টি সংখ্যা পাচ্ছি? নিউক্লিয়াসের মধ্যে তিনটি সংখ্যা পাচ্ছি। একটি হলো প্রোটন সংখ্যা, একটি হলো নিউট্রন সংখ্যা, আর একটি হলো তো দুটা মিলে মোট সংখ্যা। দুটো মিলে মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। এই সংখ্যার উপর নিউক্লিয়াসের এই তিনটি সংখ্যার উপর ভিত্তি করে পরমাণুগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। এই তিন প্রকার পরমাণু হলো, এক হলো আইসোটোপ, দুই হলো আইসোটোন, তিন হলো আইসোবার। তিনটি সংখ্যা আমি বলছিলাম, এক হলো প্রোটন সংখ্যা, দুই হলো নিউট্রন সংখ্যা, আর তিন হলো ভর সংখ্যা। এই তিন সংখ্যার মধ্যে দেখা যায় যে সকল আইসোটোপ, আইসোবার এগুলো প্রতিটি কি এক একটি করে পরমাণু। তাহলে আমাদের হিডিংয়ে কি থাকবে? যে সকল পরমাণু দেখা যাবে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, বাকি দুটো ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলে? যে আইসো মানে সমান, টোপ মানে কি সমান? প্রোটন সমান। তাহলে আইসোটোপের কি সমান? প্রোটন সমান। ভিন্ন কি? নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। তাহলে আমরা কি বলবো? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। যেমন যদি আমি দেখি যে 8O, তো এটা হলো কি? প্রোটন সংখ্যা, এটা হলো 16। আচ্ছা, প্রোটন সংখ্যা সমান, তাহলে আমি আরেকটা পরমাণু লিখলে এখানে 8 লিখলে 8 লিখতে হবে, 8 হলে O হবে। এখন ভর সংখ্যা এখানে 16, এখানে 16 লেখা যাবে না, তাহলে দিলাম আমরা 15। আচ্ছা, এই দুটো বিয়োগ করলে কত পাওয়া যায়? 8। আর এই দুটো বিয়োগ করলে কত পাওয়া যায়? 7। তাহলে নিউট্রন সংখ্যা এখানে কত? 8। নিউট্রন সংখ্যা এখানে কত? 7। 8 আর 7 কি? ভিন্ন। এখানে 15 আর 16 কি? ভিন্ন। আর এখানে 8 আর 8 কি? সমান। তাহলে এখানে কি সমান? প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন এবং বিয়োগফল তথা নিউট্রন সংখ্যা ভিন্ন। অর্থাৎ এটি আর এটি পরস্পরের কি? আইসোটোপ। তো আইসোটোপ আমরা কিভাবে চিনব? আইসোটোপ চেনার উপায় হলো যে তারা কি বলেন তো? একই মৌলের পরমাণু। কি পরমাণু? একই মৌলের পরমাণু। আচ্ছা, এদের বৈশিষ্ট্য হচ্ছে এক আইসোটোপের। তাহলে এদের প্রোটন সংখ্যা সমান, 2 এদের ভর সংখ্যা ভিন্ন, 3 এদের নিউট্রন সংখ্যা ভিন্ন, 4 এটিও অক্সিজেনের পরমাণু, এটিও অক্সিজেনের পরমাণু, অর্থাৎ এরা একই মৌলের পরমাণু। 5 এরা কি? এদের ভৌত রাসায়নিক ধর্ম একই। এখন হলো আইসোটোন। আইসোটোন 9, তাহলে 9 মানে হলো নিউট্রন। নিউট্রন সংখ্যা সমান, আর তাহলে ভিন্ন কি কি? প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। যে সকল পরমাণু প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। যেমন
লিখলাম হলো অক্সিজেন 8 15, 7 নাইট্রোজেন এটা হলো 14। এখানে প্রোটন সংখ্যা হলো 8, এখানে প্রোটন সংখ্যা হলো 7, তাহলে প্রোটন সংখ্যা দুটি ভিন্ন। এখানে ভর সংখ্যা হলো 15, ভর সংখ্যা হলো 14, তাহলে ভর সংখ্যা দুটিও কি ভিন্ন। এখানে নিউটন সংখ্যা n সমান কত 8 আর 7, 8 7 15, এখানেও n সমান কত 7 আর 7 14, তাহলে এখানে নিউটন সংখ্যা কি সমান। এই পরমাণুটার নিউটন সংখ্যা হলো 15 থেকে 8 বাদ দিলে যা পাবো সেটাই হলো তার নিউটন সংখ্যা। কারণ হলো কি এটা হলো প্রোটন সংখ্যা আর এটি হলো ভর সংখ্যা। ভর সংখ্যাতে কি থাকে প্রোটন এবং নিউটন সংখ্যা যোগ করো, তাহলে নিউটন প্রোটন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমি পাবো নিউটন সংখ্যা। এই পরমাণু দুটার মধ্যে কি সমান নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, অতএব এই দুটি পরস্পরের আইসোটোপ। এখন পড়াবো হলো আইসোবার। তাহলে আইসোবার মানে কি, আইসোবার মানে হলো ভর, আইসোবার মানে কি ভর। তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাহলে ভিন্ন কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। যেমন হলো 8 16, 9 8 এই পরমাণু দুটা কি সমান, এই পরমাণু দুটা দেখা যাচ্ছে ভর সংখ্যা সমান, এটি 16 এবং এটি 16, তাহলে ভর সংখ্যা সমান। প্রোটন সংখ্যা একটা 8 আর একটা 9, তাহলে ভিন্ন। এটা বিয়োগ করলে 8, এটা বিয়োগ করলে কত 7, এটিও কি বলেন তো ভিন্ন। তাহলে এই দুটিকে বলা হবে পরস্পরের কি পরস্পরের আইসোবার। এরা কি মোলের পরমাণু, এরা ভিন্ন মোলের পরমাণু, এদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন। আর একটি জিনিস করাবো সেটা হলো আইসো ইলেকট্রনিক ইউনিট। আইসো ইলেকট্রনীয়। আচ্ছা আইসো ইলেকট্রনীয় যদি আমরা লিখি F মাইনাস NeCH4H2O 1 2 3 4 এবং লিখলাম আমি Na প্লাস। এটি অ্যানায়ন যেহেতু মাইনাস চার্জ আছে, এটি ক্যাটায়ন যেহেতু প্লাস চার্জ আছে, এটা নিরপেক্ষ পরমাণু, এগুলো হলো যৌগ অণু। এক্ষেত্রে মোট ইলেকট্রন কয়টি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, আর একটা মাইনাস, মাইনাস থাকলে কী করতে হয় যোগ করতে হয়। মোট ইলেকট্রন সংখ্যা হলো তাহলে এখানে 10টি। এইখানে মোট ইলেকট্রন কতটি, ফ্লোরিনের মোট ইলেকট্রন হলো 10টি। নিয়নে কতটি থাকে, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, যেহেতু কোনো চার্জ নাই তাই প্রোটন সংখ্যা সমান সংখ্যকে এখানে ইলেকট্রন বিদ্যমান, তাই এখানে ইলেকট্রন হলো 10টি। কার্বনের ইলেকট্রন হলো 6, 4টা হাইড্রোজেনের হলো 7, 6 যোগ 7 = 10। অক্সিজেনের হলো 8 যোগ হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের 1, দুটো হাইড্রোজেনের 2 এককে 2, তাহলে হয় 2 = হলো 10। আর সোডিয়াম এখানে পারমাণবিক সংখ্যা হলো 11, একটি ইলেকট্রন চলে গেছে তাই কি প্লাস, একটা চলে গেলে 11 থেকে 1 গেলে কত 10। এখানে দেখা যাচ্ছে যে এই পরমাণু এই আয়নেও ইলেকট্রন সংখ্যা 10, নিওনেও ইলেকট্রন সংখ্যা 10, মিথেনেও ইলেকট্রন সংখ্যা 10, পানিতেও ইলেকট্রন সংখ্যা 10, সোডিয়ামেও ইলেকট্রন সংখ্যা 10, প্রত্যেকটাতে ইলেকট্রন সংখ্যা 10। তাহলে আইসো মানে সমান আর ইলেকট্রনীয় মানে ইলেকট্রন, তাহলে যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনীয় বলা হয়। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনীয় বলা হয়। তাহলে এইগুলো পরস্পরের কি বলেন তো আইসো ইলেকট্রনিক যৌগ বা আইসো ইলেকট্রন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।